মোটামুটি যে প্রাকৃতিক যতগুলো ঘটনা আছে তার মধ্যে মেঘ, ঝড়, বৃষ্টি, ভূমিকম্প এগুলো তো আমরা জানি সবাই, তাই না? তো এই মেঘ ঝড় হওয়ার সময় একটা প্রাকৃতিক ঘটনা, দুর্ঘটনা বলা যায়, যেটাতে অনেক মানুষের মৃত্যু হয়। রিসেন্ট তো অনেক মানুষ মারা যাচ্ছে বজ্রপাতে। তো আমরা আজকে বজ্রপাত সম্বন্ধে একটু সাধারণ ধারণা নিতে চাই। বজ্রপাত আমাদের সিলেবাসে ফিজিক্সে একটু আছে 11-12, আর 8 ক্লাসে যে পরিবেশ সেখানে অনেকটা মানে ভালো ধারণা আছে বজ্রপাত সম্বন্ধে। তো বজ্রপাত সম্বন্ধে ধারণাটা একটা মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন, জীবনযাপন প্রণালীর জন্য প্রয়োজন। এতটাই সাধারণ জ্ঞান। একটা সাধারণ জ্ঞান দরকার, জেনারেল নলেজ দরকার চাকরি পাওয়ার জন্য, আরেকটা জেনারেল নলেজ যেটা বেঁচে থাকার জন্য প্রয়োজন। মানুষ সঠিকভাবে যেমন বেঁচে থাকতে পারে, নিয়ম কানুন একটু বুঝে। তো এত বড় ভাইটাল চ্যাপ্টার, একটা জীবনের মরণ বাঁচনের ব্যাপার। তো এই যে জ্ঞানটা দরকার, এই জ্ঞানটা সাধারণ জ্ঞানের থেকেও বড় দরকার। কারণ আমাকে চাকরি শেষ হয়ে যাবে 60 বছর পর, তারপরেও বেঁচে থাকতে হবে। তো তখন আমার এই জ্ঞানটা দরকার। তো এই জ্ঞানটা এত খুব গুরুত্বপূর্ণ, এবং সবারই মধ্যেই মানে বজ্রপাতের যে সূক্ষ্ম ধারণাটা খুব কম মানুষের মধ্যে আছে। এবং এটা সহজ পদ্ধতিটা, সহজ শুনলেই মনে থাকবে। পুরো ক্লাসটা প্রথম থেকে শেষ তক দেখতে হবে, তাহলে বজ্রপাত সম্বন্ধে একটা সম্যক সঠিক ধারণা পাওয়া যাবে। এবং এই বজ্রপাত জানতে গেলে আমি বৃষ্টিপাতটাও বুঝতে পারবো তার সাথে সাথে। এবং বজ্র নিরোধক, কোন জায়গাটা নিরাপদ, কোন জায়গাগুলো নিরাপদ নয়, কিছু গুজব আছে এখানে। অনেক মানুষের মধ্যেই গুজব আছে, সেই গুজবগুলোও একটু কাটাবার চেষ্টা হবে। সঠিক বিজ্ঞান ভিত্তিক যুক্তি দিয়ে এই ভিডিওটা বা ক্লাসটা বজ্রপাত সম্বন্ধে আমি বানানোর চেষ্টা করছি। তো বজ্রপাত আমরা সবাই দেখি, কোনো কোনো মেঘে বজ্রপাত হয়। আবার ঘূর্ণি বৃষ্টি, 3 দিন ধরে ঘূর্ণি বৃষ্টি, সেই বৃষ্টিগুলোতে বজ্র হয় না, কোনো বিদ্যুৎ চমকায় না, কোনো মাঝে মাঝে তুমি বর্ষাকালে একটা ঝুড়ে পাবে, একটা নিম্নচাপের ফলে বৃষ্টি হবে, সাইক্লোন টাইপের জেলা হবে, সেখানে কোনো বিদ্যুৎ চমকানো নেই। এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? কোনো বিদ্যুৎ চমকাবে না, ঠিক আছে? আর আরেকটা বিদ্যুৎ মানে বৃষ্টিপাত হয়, হঠাৎ বিদ্যুৎ চমকে দিল, চড় 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 হড় হড় বিদ্যুৎ চমকে, লাইট ঝলকানি, চরম চরম ঝলকানি মারল, প্রথমে ঝল করে মারল, তারপর তারপর পরের দিন টিভিতে পেলাম 2 জন মারা গেছে। তারপরে মন্ত্রী গেল, টাকা পয়সা দিয়েছিল। এই যে 2 জন মারা গেল, ঠিক আছে, অনেকেই মারা যাচ্ছে, এটা প্রাকৃতিক ঘটনা, এটা দুর্ঘটনা, কিন্তু আমার মনে হয় একটু নিরাপদে যদি আমার সময় থাকে, তাহলে আমি একটু নিরাপদে, এবং যদি শিখে যাই ব্যাপারটা কি করে আমি বাঁচতে পারবো, তো তাহলে তো আমি ওইটা বাঁচবো। আমি মানে আর্জেন্ট যদি কোনো কাজ না থাকে, তাহলে আমি অবশ্যই নিজেকে বাঁচাই নিতে পারি, যত বড় বজ্রপাত। ঠিক। তো বজ্রপাতের সবসময় আমরা আকাশ, আমরা পৃথিবী জানি, পৃথিবীর উপরে যে ভূপৃষ্ঠ, তার উপরে মহাকাশ, আর মহাকাশের মধ্যে কিছুটা বায়ুমণ্ডল আছে। ফাঁকা জায়গাটা পুরাটাই মহাকাশ, এক গ্রহ থেকে আরো গ্রহ না হওয়া পর্যন্ত, বা এক গ্রহ থেকে আরো নক্ষত্র না হওয়া পর্যন্ত, বা এক গ্রহ থেকে কিছুটা উপগ্রহ আছে, সেইগুলা বাদ দিয়ে বাকিগুলাকে আমরা আকাশ ধরি বা মহাকাশ ধরি। ফাঁকা স্পেসটাকে আমরা আকাশ বলি, সেটাতে বায়ুমণ্ডল থাকে। তো ভূপৃষ্ঠের উপরে যে একদম উপরের যে বায়ুমণ্ডল, সেখানে সবসময় কিছু আহিত কণা থাকে, প্লাস মাইনাসের ব্যাপার থাকে, ধনাত্মক কিছু আধান বা ঋণাত্মক আধান থাকে। এবং সেইখানে আমরা উপরের যে আকাশটা আর ভূপৃষ্ঠটা, এটার সঙ্গে একটা ভোল্টেজের পার্থক্য থাকে, বিভব পার্থক্য থাকে। আমরা নিশ্চয়ই বিভব পার্থক্য, প্রবাহিত তড়িৎ বিজ্ঞান বা স্থিতিবিদ বিজ্ঞান সম্বন্ধে আমরা নলেজ আছে। তো বিভবের একটা পার্থক্য থাকে উপরের আকাশের সঙ্গে ভূপৃষ্ঠের এলাকাটা। কত পার্থক্য থাকে? 4 লক্ষ ভোল্টেজ তফাৎ থাকে উপরের আকাশের সঙ্গে ভূপৃষ্ঠে। এর তথ্য 4 লক্ষ ভোল্টেজ থাকে। 4 লক্ষ ভোল্টেজের তফাৎ থাকবে সবসময়। উপর দিকটা ধনাত্মক আধান থাকে, নিচের দিকটা ঋণাত্মক আধান থাকে, মানে ভূপৃষ্ঠের এলাকাটা। ফলে এইখান থেকে উপরের দিক থেকে ভূপৃষ্ঠে একটা তড়িৎ প্রবাহ সবসময় চলছে, সবসময় উপরের দিক থেকে নিচের দিকে তড়িৎ প্রবাহ চলছে। আর নিচের দিক থেকে তার মানে একটা ইলেকট্রন সরস করতে ঘটবে, তবে তো ইলেকট্রন কথা পাবে। আর এই যে চার্জ সৃষ্টি হয়েছে, কি থেকে হয়েছে? মহাজাগতিক রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মি। আমরা যে আলো দেখা পাচ্ছি সেটা তো সামান্য একটি আলো, ওটা তো মোটামুটি 4000 অ্যাংস্ট্রম থেকে 7600 অ্যাংস্ট্রমের মধ্যে। তার মধ্যে একটা সিরিয়াল আমার একটা বিকিরণ কণা আছে। কি কি আমি প্রায় পড়াশোনা করি, কি কি আছে বিকিরণ কণা সিরিয়াল। যদি পড়াশোনা করো, তাহলে প্রথমেই পাবে মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক, ফির গামা, ফির এক্স, ফির ইউভি, তারপরে সাধারণ লাইট যেটা আমরা দেখি বেরিয়া সহকালে।
এটারও বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আছে বা ভিজিও। ফির তারপরে আছে তোমার ইনফ্রারেড রে, অবলিহিত রশ্মি, তারপরে আছে তোমার মাইক্রোওয়েভ, আর তারপরে রেডিও তরঙ্গ। তো এত কিছু তরঙ্গ দৈর্ঘ্য, এটা সিরিয়াল। এই সিরিয়ালটাকে তোমাকে বাইরে থাকতে গেলে করতে হবে কোনো না কোনো দিন, পড়াশোনার জগৎ থাকতে গেলে। কি কি বললাম? মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মি, ইউভি রশ্মি, যে আলোটা আমরা দেখি দৃশ্যমান আলো, ফির ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি, ফির মাইক্রোওয়েভ, ফির রেডিও তরঙ্গ। রেডিও তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা সব থেকে বড়। এই তরঙ্গ দৈর্ঘ্য যত উপরে আছে তত কম, যত বড় আছে নিচে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আর কম্পাঙ্ক উপরেরটা বেশি, নিচেরটা কম। এই একটা সিরিয়াল। তার মধ্যে আমরা দেখি শুধুমাত্র আমরা এইটা দেখি ভেনিয়ার সমাকলা 4000, মোটামুটি 4000 ডিগ্রি অ্যাংস্ট্রম থেকে 3400 বলে মূল তথ্যটা। আর অমনি বললে মনে রাখা যাবে না, 8000 ডিগ্রি অ্যাংস্ট্রম। একটা অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার। এই তথ্য বলা জানতে হবে। এই সিরিয়ালে আমাদের বিকিরণ কণাগুলো সব সময় সূর্য থেকে মহাজাগতিক রশ্মি, মহাকাশ থেকে রশ্মি এসে এই বায়ুমণ্ডলের কণাকে আহিত করছে। H+ আয়ন, He আয়ন, হিলিয়াম আয়ন, আর বিভিন্ন সালফার আয়ন, অক্সিজেন আয়ন, এইসব আয়ন করি উপরের দিকে ধনাত্মক, নিচের দিকে ভূপৃষ্ঠের কাছে ঋণাত্মক। পার্থক্য কত আয়নের? প্লাস মাইনাসে 4 লক্ষ ভোল্টেজ তৈরি করছে। এইভাবে এই 4 লক্ষ ভোল্টেজ যে ব্যাপারটা সেটা তৈরি হয়েছে এই সব রে বিকিরণ, কিছু অদৃশ্য রশ্মি এবং কিছু দৃশ্য রশ্মি এসে চার্জ করছে পার্টিকেল মধ্যে বায়ুমণ্ডলে। যে পরমাণু অণুগুলো আছে সেটা সব চার্জিং অবস্থায় আছে, উপর দিকে ধনাত্মক, নিচের দিকে ঋণাত্মক। পার্থক্য কত থাকছে সবসময় মেইনটেইন করছে, কত বললাম? 4 লক্ষ ভোল্টেজ। 4 লক্ষ ভোল্টেজ মানে এটা আইডিয়া তো আসছে না সবার? 2,70,000 ব্যাটারি যদি জয়েন করি, যে কারেন্টটা পাবে সেই কারেন্টটা ইয়াদের মধ্যে তৈরি হয়েছে সবসময়। কত বললাম? 2,70,000 নির্জন কোষ, মানে ব্যাটারি, লিপো ব্যাটারি, এভারেডি ব্যাটারি, যে ব্যাটারিগুলো তোমরা দেখো, এমনি 2,70,000টা ব্যাটারি যদি পরপর যুক্ত করে দিই, বুঝতে পারছো? ব্যাটারি এইখান থেকে ওইখানে তো ব্যাটারির লাইন দেওয়া, তো সেই ব্যাটারির লাইনটা যে কারেন্ট, যে বিভব পার্থক্য সৃষ্টি হয় অতগুলো ব্যাটারি জুড়ে পড়ে, সেই হচ্ছে 4 লক্ষ ভোল্টেজ। মোটামুটি তোমার আইডিয়া দেওয়ার জন্য বলছে, এই যে তথ্য, সঠিক তথ্য। তো মোট কথা ভূপৃষ্ঠের উপরের সঙ্গে নিচের যে ভূপৃষ্ঠ তার মধ্যে কত ভোল্টেজের হচ্ছে, ভোল্টেজের কি করে সৃষ্টি হয়েছে সেটাও বললাম আমি। এই কণাগুলোর মধ্যে চার্জ বিনিময় হচ্ছে, তার ফলে উপরের দিকে ধনাত্মক আর নিচের দিকে কি দেখছি কেন? ঋণাত্মক। এই তো তোমার ব্যাপার, 4 লক্ষ ভোল্টেজ এভাবে সৃষ্টি হইল। এইবারে কি শোনো, এইবারে আমাদের জানো তো তোমরা বৃষ্টিপাত মেঘ কেন সৃষ্টি জানো ভূগোলে? এটাও যদি না জানো একটু বলছি। সারাদিন রোদ দিচ্ছে, রোদ না দিলেও এমনি বাষ্পন হয়, জল বাষ্প হয়, জল বাষ্প হলে উপর দিকে উঠে, উপর দিকে হলেই ঠান্ডা হয়, উপর দিকে যত উঠবে ঠান্ডা হয়, এবং আস্তে আস্তে ওইটা জলকণায় পরিণত হয়, জলীয়বাষ্প। এবং ধূলিকণার গায়ে লটকি আস্তে আস্তে জলকণাগুলো, দুটা জলকণা জয়েন্ট হয়ে বড় জলকণায় পরিণত হয়। নিয়ে এই ক্ষেত্রে মোটামুটি 12 থেকে 15 কিলোমিটারের মধ্যে মেঘ সৃষ্টি হয়, যেটাকে আমরা মেঘ বলি। পৃথিবীর বিভিন্ন জায়গায় মেঘ সৃষ্টি হচ্ছে। জানো কি হয় একটা তথ্য? পৃথিবীতে প্রতিদিন 40,000 ঝড় বৃষ্টি হয়। এবার আমি শুধু পুরুলিয়া জেলাটা দেখছি, আমাজন নদীর অববাহিকার যে মেঘটা আছে, নিউজিল্যান্ডের উপরে যে মেঘটা আছে, জিম্বাবুয়ের উপরে যে মেঘটা আছে, ডেনমার্কের উপরে যে মেঘটা আছে, মেক্সিকোর উপরে যে মেঘটা আছে, প্রশান্ত মহাসাগরের উপরে যে মেঘটা আছে, সব মেঘগুলোকে নিয়ে ভাবো একবার। পৃথিবীতে প্রতিদিন 40,000 জায়গাতে ঝড় বৃষ্টি হয়েছে। একসঙ্গে গোটা পৃথিবীতে হয়েছে, একসঙ্গে গোটা পৃথিবীতে আজকে জল পড়ছে মানে গোটা পৃথিবীতে তুমি ভাবছো আজ আমেরিকাতেও জল পড়ছে, এইরকম নয় ব্যাপারটা। কোথাও কোথাও জল পড়ছে, কোনো সময় জল পড়ছে, প্রত্যেকটা দিনে টোটাল পৃথিবীতে 40,000 জায়গায় ঝড় বৃষ্টি। এটা একটা পরিসংখ্যান, এটা একটা তথ্য, এই তথ্যটা মনে রাখতে হবে। তো মেঘ সৃষ্টি হচ্ছে মোটামুটি একদম কি উপরে মেঘটা চলে যায় না, ভূপৃষ্ঠ থেকে 12 থেকে 13-20 কিলোমিটার মধ্যে এই মেঘ সৃষ্টি হয়। যখন হয় বিভিন্ন জায়গা থেকে মেঘ উড়েও আসতে পারে, এই জায়গায় জন্য নিম্নচাপ থাকে, মানে এই জায়গায় বাতাস কম, তার পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জলীয়বাষ্প চলেও আসতে পারে এখানে চলে এলো, বা তুমি ভাবছো এখানে চলে এলো, মানে কোনো জায়গায়, আমি কোনো এক জায়গায় দেখাচ্ছি। তো এইটার মধ্যে জলীয়বাষ্পগুলো যেটা উপর দিকে উঠছে, সেটা কি করছে, বাতাস তো চার্জ হয়ে আছে, প্লাস আর মাইনাস, আগেই বললাম কোনাগুলো প্লাস মাইনাস হয়ে আছে সবসময়। তুমি বুঝতে পারছো আমার এখান থেকে সবসময় কারেন্ট চলছে, তোমার এলাকাতে, তোমার অনুভবে এটা আসবে না, কারণ বায়ুমণ্ডলটা সবসময় কারেন্ট চলছে, তড়িৎ চলছে। কত ভোল্টেজের মধ্যে তড়িৎ চলছে বললি, বারবার মনে রাখতে হবে, 4 লক্ষ ভোল্টেজ। নিচের দিকে ভূপৃষ্ঠ দিকে কি বললি, মাইনাস, আর ঊর্ধ্বাকাশটা প্লাস। বিভব পার্থক্য যেমন জলের পার্থক্য, বিভব পার্থক্যটা করে কারেন্ট চ্যাপ্টার বৃদ্ধি হবে। বিভব পার্থক্য সবকিছু, বিভব পার্থক্য ইংরাজিতে ভোল্টেজ, ইংরাজিতে সবাই জানে ভোল্টেজ,
আমরা বলি বিরাট ভোল্টেজ কিন্তু কোনোদিন বলি না বিরাট বিভব পার্থক্য বললে অবাক হয়ে যাবে, এটা নলেজ নাই। ইংরেজি কথাটি চলছে মার্কেটে, বিরাট ভোল্টেজ। মোট কথা ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়নের তফাৎ বলতে গেলে, আর এই তফাৎের জন্যই তো ব্যাকআপ দিবার জন্য তো কারেন্টটা চলছে। যখন তুমি একটা উপরের জল দমে জল আছে, নিচে দম কম জল, উপরের লেয়ার তুমি পাইপ নিযুক্ত করে দিলে তো উপরের জলটা নিচের দিকে আসবে সমান হবার জন্য। কারেন্টের উপর একই কেস, তড়িৎ প্রবাহ হবে যদি বিভব পার্থক্য থাকে। তো উপরের দিকে যে মেঘটা উঠছে, মানে জলকণা গুলা যেটা উঠছে, মেঘ বলতে কি বুঝি? জলকণা, ধূলিকণার গায়ে লটকে থাকা জলকণা, সেইগুলার গায়ে ধনাত্মক আধান জমছে। সেগুলার গায়ে কি আধান জমছে? ধনাত্মক আধান জমছে। মানে সেইগুলার সবসময় পজিটিভ আধান জমছে, যেটা ঊর্ধ্বগামী মেঘ। আর কিছু মেঘ নিম্নগামী থাকে, যেগুলোতে মাইনাস, যেটা ভূপৃষ্ঠ কাছের দিকে এসছে। এই মেঘটার মধ্যে একটা ঝড়ের সৃষ্টি হয়। সেই জন্যই তো মাঝে মাঝে দেখবেন, মাঝে মাঝে কি হয়, বরফ পড়ে, কালবৈশাখী ঝড় করে দেখেছো? বরফ পড়ে কালবৈশাখী ঝড়ে বা মেঘ তো বিরাট ঝড় হয় উপর দিকে, আপ ডাউন করে। আজকাল কিছু জল আজকাল কিছু উপর দিকে উঠে যায়, তাহলে উপর দিকে উঠলে কি হয়? শুধু কমে, তাহলে সেইটার সঙ্গে সঙ্গে জলকণাগুলো বরফে পরিণত হয়। আর বরফ মধ্যাকর্ষণ শক্তি ভারী হয়ে যায় বেশি, ধরাম করে বরফ পড়ে। এটা কালবৈশাখী। বর্ষাকালে তুমি বরফ পড়েছি কোনোদিন? পড়বে না, কারণ বর্ষাকালে জল অত আপ ডাউন হয় না বাবুদারা, মানে যে মেঘের যে ঝড় সেটা অত হয় না। কিন্তু তুমি কালবৈশাখী আনটাইম আনসিজনে যখন আমাদের এখানে কালবৈশাখী হয় দেখবে, তখন যদি মেঘ হয় বিকাল দিকে একটু পাথর পড়ে, জলের সাথে শিলাবৃষ্টি হয়। ওইটার কারণ ঝড় হয়। ঝড়ের ফলে কিছু মেঘ গাছটা উপরে উঠে নেই, উপরে উঠে আজকা যদি উপরে উঠে মেঘটা, মেঘের মানে যেটা জলকণা ছিল সেটা আজকা উপরে উঠে গেছে, ফলে আজকা ঠান্ডা হয়েছে। আজকা ঠান্ডাতে মানে ওইটা হিমাঙ্কের নিচে নেমে গেছে, তখন ওটা বরফে পরিণত হয়। বরফগুলো বড় বড় যেমন সাইজের বরফ ওইখানে যেমন হচ্ছে, যেমন ভাবে ঝড়টা দিচ্ছে তেমনি ভাবে বরফ পড়বে। এটা তো বরফ পড়ার কারণ বুঝবে। কিন্তু এইখানে সবসময় এইটা ঘটছে, প্লাস উপর দিকে প্লাস আর নিচের দিকে মাইনাস। যত বেশি উপর নিচে আপ ডাউন হবে, মানে মেঘের যে ঝড়টা, তখন বেশি প্লাস মাইনাস হবে। আর যদি সমান্তরাল প্রবাহিত, নিম্ন চাপে সমান্তরাল ভাবে প্রবাহিত হয়েছে জলে তো, আর জলের কোনার সময় জলের কোনার ধাক্কায় কোনো প্লাস মাইনাস হয় না। এটা বাজে ধারণা আছে আমাদের। জলে ঘর্ষণে ভাবছি বিদ্যুৎ তৈরি হয়েছে, মেঘে ঘর্ষণে কোনো বিদ্যুৎ তৈরি হয় না, কারণ মেঘে তো জল থাকে। জলের সঙ্গে জলে ঘর্ষণে, একই বস্তুর মধ্যে ঘর্ষণে কোনো আধান সৃষ্টি হবে না। মেঘে ঘর্ষণে, এটা একদম ফালতু ধারণা। মেঘে ঘর্ষণ হয় না, আপ ডাউন হয়েছে। আর বাউতেই চার্জ থাকে, সেই চার্জগুলো লটকে গেছে। বুঝার চেষ্টা করো, মেঘের চার্জ নয়, বাউর যে চার্জগুলো, বিভিন্ন চার্জ, সেইগুলাই ওই জলকণার গায়ে লটকে গেছে। তাহলে উপর দিকে যেটা উঠছে, ঊর্ধ্বগামী যে মেঘ, সেইটাতে কি প্লাস জমছে, নিম্নগামী যে মেঘ মাইনাস জমছে। আবার আমি বলেছি আগে, ভূপৃষ্ঠটা মাইনাস হয়ে থাকে একশো, আর উপরটা কি থাকে? প্লাস। তাহলে এইটা 40,000 ভোল্টেজ থাকে। তাহলে এই 4 লক্ষ ভোল্টেজ মেকআপ দিতে হবে সবসময় বায়ুমণ্ডলকে। আমরা কি করি? ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে চার্জার দিই। চার্জারে কি করে? একদিকে ধনাত্মক আধান থাকে, একদিকে ঋণাত্মক আধান থাকে। ব্যাটারির মধ্যেও মাইনাস গুলা আরো ধনাত্মক চার্জার এনে দিই ভিতরে আভ্যন্তরীণ দিকে। আবার আমরা কিছুক্ষণ ব্যাটারি আবার চার্জ দিই। এই মেঘের, তাইলে তো মেঘেরও তো উপর থেকে নিচের দিকে আমি কি বলছি, বিদ্যুৎ আসছি। তাহলে উপর থেকে নিচের দিকে বিদ্যুৎ এলে একদিন তো বিদ্যুৎ শেষ হয়ে যাবে, তাহলে তো ভোল্টেজ একটু চলে যাবে। তাহলে মেঘ কি করে চার্জ দেয় নিজেকে? এই যে বায়ুমণ্ডল, এই যে আকাশ কি করে নিজেকে চার্জ রাখে? সবসময় 4 লক্ষ ভোল্টেজ মেনটেন করে। ভূপৃষ্ঠের সঙ্গে কার বললাম? ঊর্ধ্বাকাশের। এটাকে ঊর্ধ্বাকাশ হইবে। এটাকে কি ভাববে তুমি? ভাষাটা ঊর্ধ্বাকাশ। আর এটাকে কি ভাববে তুমি? ভূপৃষ্ঠ। কত ভোল্টেজ দেখছে এইটা বারবার, এটা মূল কারণ 4 লক্ষ ভোল্টেজ। এই 4 লক্ষ ভোল্টেজ মেনটেন করার জন্য কি হয়? এই যে নিচের দিকের মেঘটা, বোঝার চেষ্টা করো। এই যে নিচের দিকের মেঘটা কি বললাম? ঋণাত্মক আধান নিয়ে নামছে নিচের দিকে। আর উপরের দিকের মেঘটা কি হচ্ছে? প্লাস আধান নিয়ে উপর দিকে উঠছে, ধনাত্মক আধান নিয়ে উপর দিকে উঠছে, মেঘের ঝড় বলছে এটা। এই নিচের দিকে যেটা নামছে সে কিন্তু এবার ভূপৃষ্ঠ, ওর গোড়ার যে ভূপৃষ্ঠ 12 থেকে 13 কিলোমিটার উপরে ঘুরছে, কোনো সময় 5-6 কিলোমিটারও নেমে যায়। তাহলে এই 5-6 কিলোমিটারের যে ঋণাত্মক আধানের দল, তারা কি করছে? ভূপৃষ্ঠের ওর যেটা কাছের ভূপৃষ্ঠ পেয়েছে, সব থেকে উপরের যেটা পেয়েছে, যদি কোনো বটবৃক্ষ পায় তাহলে বটবৃক্ষের উপর, যদি কোনো 7তলা দালান পায় তো 7তলা দালানটার উপর, ভূপৃষ্ঠের যেটা কাছে পাবে তার উপর একটা কি আধান সৃষ্টি করবে? একটা ধনাত্মক বিপরীত আধান সৃষ্টি করবে। এটাকে বলা আবেশ। তড়িৎ চুম্বক, স্থির তাড়িতিক আবেশ। চুম্বক আবেশ বড় হলে করবে আবেশ। আমি বস করছি ওকে, আমি কি করছি? আমি যেখানে যেতে চাইবো তার উল্টা আধান আমি নিজে, আমি যদি মাইনাস হয় তাহলে আমি ধরো তোমার কাছে যেতে চাইবো, তাহলে আমি তোমাকে প্লাস করে নেবো, ফলে আমি তারপর তোমার কাছে ঝাড়া করে দিব। আগে যাওয়ার আগে, আকর্ষণের আগে আবেশ হয় যে কোনো জিনিস, এটা মনে রাখতে হবে। আমি যেখানে যেতে চাইছি, আমি কাকে করব? আমার গোড়ায় যাকে পাবো আমি তাকেই তো আমার উল্টা আধান করে দেবো। আমি মাইনাস উঠি, আমি ধরো মেঘ, আমি নিচের মেঘ, যেটা আমি নিচে নামছি, ডাউনওয়ার্ডস মেঘের আমি ঋণাত্মক চার্জ, তাহলে আমি আমার গোড়ায় ভূপৃষ্ঠে যাকে পাবো তাকে আমি কি করে নেব?
প্লাস আধান করে নেবো কিছুক্ষণের জন্য, সাময়িক ঘটনাটা, কিন্তু অ্যাকচুয়াল ভূপৃষ্ঠ নিজে ঋণাত্মক পড়ে, বোঝাচ্ছি চেষ্টা করে। আগে ভূপৃষ্ঠ তো ঋণাত্মক আধান থাকে আর উর্ধ্বাকাশ কি করে ধনাত্মক, ওটা তো জেনারেল ঘটনা। কিন্তু মেঘের সময় একটা এক্সপেন্স মেঘ তো বোঝা হয়েছে না, হয়তো 1 ঘন্টার জন্য হয়েছে এই ঘটনাটা, 1 ঘন্টার জন্য গোটা ভূপৃষ্ঠকে মাইনাস করছে না, ওকে হচ্ছে ওরা যেটা উপরে পেয়েছে, বড় গাছ, নিম গাছ, সিম গাছ, সাহারা গাছ, যদি একটা বড় মাঠ থাকে আর সাহারা গাছ থাকে, সাহারা গাছে আমাদের গ্রাম বাংলায় একটা প্রচলিত যে সাহারা গাছটাতে বিদ্যুৎ চমকায় নেই, সাহারা গাছে বজ্র পড়ে, ওই সবগুলো হয়। একটা যদি ফাঁকা মাঠ থাকে আর যদি একটা জুরগুন্ডা গাছটা বেশি উঁচু হয়, তাহলে জুরগুন্ডার উপর বিপরীত ধান্ত করবে, যদি সাহারা গাছ থাকে সাহারা করবে। কিন্তু ঘটনা ঘটেছে কি, কোনো সময় একটা মাঠে সাহারা গাছ ছিল আর একটা মাঠে বড় গাছ ছিল কিছু দূরে, তো বড় গাছের তলায় কিছু লোক দাঁড়িয়ে ছিল জলের সময়, আর সাহারা গাছের তলায় কিছু লোক দাঁড়িয়ে ছিল, বজ্রটা পড়িয়েছে কোথায়, বড় গাছের তলে, সাহারা গাছে পড়ে নেই, তখন মানুষ ধরে নিয়েছে সাহারা গাছে বজ্র পড়ে নেই, সাহারা ডান্ড ঘরে এনে রাখে আরো রহনের দিনে বজ্র না পড়ার জন্য কুনে কুনে দিয়ে দেয়। এগুলো এক ধরনের কালচার বলতে পারো, কিন্তু এই কালচার গুলো মানে অজ্ঞতাও বলতে পারো এক ধরনের। অনেকদিন ধরে চলে এসেছি, আমিও করছি, মানি নিয়েছি, তুই তো বেশি পণ্ডিত, আমি বলবে কেউ বেশি পণ্ডিত হলে তাহলে বড় গাছ হয়ে রাখো, ওইটার সময় বজ্রপাতের কোনো সঙ্গ নাই, বজ্র নিরোধক ব্যবস্থা যদি করবে তুমি তাই সঙ্গ আছে। সাহারা গাছটা কুনে কুনে দিলে বজ্র পড়বে না, এইগুলা এখন বাদ দাও, তুমি এগুলা বুঝাই চলে মানুষ তোমার উল্টা গাল দিবে, ঠিক আছে না? তো তাই বলছি ওই সাহারা গাছটাতে বজ্র পড়ে নাই, কোনো উড়া দেখেছিল আগে আদিম যুগে, তারা ক্যালকুলেশন করছে ও সাহারা গাছে বজ্র পড়ে নাই, দেখ বড় গাছটি পড়ে গেল সাহারা গাছে, তাহলে অলৌকিকতা আছে কিছু সাহারা গাছে, অলৌকিক কোনো নয়। যদি ফাঁকা মাঠে তুমি সাহারা গাছ থেকে এক কিসরি আর ফাঁকা মাঠ আর উপরে মেঘ আছে, ও আধার কার উপর করবে, মেঘ ধরত্ব আধার কার উপর করবে, সাহারা গাছে, তুমি সাহারা গাছের তলে করলি, তোমরা বুঝলি তুমি যাবে তখন। কিন্তু তার সাপেক্ষে যদি কোনো আপেক্ষিক ভাবে বড় গাছ থাকে কোথাও, তাহলে বড় গাছটা খুঁজে পাবে। সারা গাছ জেনারেলি ছোট হয় সবসময়, ঝাপঝুপড়ে গাছ হয় জেনারেলি গাছটি ছোট হয়, আর নিশ্চয়ই তার ধারা গাছে বড় গাছ থাকে, কোনো সারা গাছটা পড়ে নাই কখনোই, মানুষ সব তুলে দিয়েছে সারা গাছে বজ্র পড়ে, কারণ তো জানি না যে বিপরীত ধর্ম করছে, এবং এটা নিচের হাইটের গাছ, তো ছোট গুল্ম গাছগুলোতে বজ্র পড়বে না, বৃক্ষ গাছগুলোই পড়বে বেশি, বুঝতে পারছি ব্যাপারটা? তো সারা একটি গুল্ম গাছ পড়ে, তারপরে সারা ডালটা ঘরে তুলে রেখে দিচ্ছে, ঘরেও পড়বে, ঘরে এমনিতেই বজ্র পড়বে না, ঘরের জিন্দেগিতে বজ্র পড়বে না, মানুষের একটা বাজে ধারণা আছে ঘরে বজ্র, ঘরে জানলা কপাট দিয়ে থাকলে তুমি যদি বিছানার উপর শুয়ে থাকো কোনো ভয় নাই, যত তোমার মেঘ তো তোমাকে 70,000 বিদ্যুৎ চমকা কিচ্ছু বলে, তোমার কোনো ভয় নাই, মোবাইলে কোনো ভয় নাই, মোবাইলে কোনো ভয় নেই, মোবাইলে এরোপ্লেন মোড করে রেখে হ্যান্ড করে কোনো দরকার নেই, মোবাইলে কোনো ভয় নাই, মোবাইল অন্য ধরনের রেমোট, কি ভয় কিসে আছে? ইলেকট্রিক টিভি যদি চলে, ফ্রিজ যদি চলে, কারেন্ট জেলাতে কারেন্ট দিয়ে চলছে, যেটা বড় বড় বাল্বও জ্বললেও কোনো অসুবিধা নেই, তাও বাল্ব ফুটি গিয়ে মাঝে তো বাল্ব না জ্বলাই, বাল্বের ছোটখাটো দাম, ফ্রিজ এইগুলাতে তার ঝেঁকে দিতে, তুমি যদি বাসে গেছো বা তুমি যদি ট্রেনে গেছো জানলা কপাট বন্ধ করার কোনো ভয় নেই, কিন্তু বাইকে গেছো, সাইকেলে গেছো, বিপদ আছে, কারণ কি তোমার উপর যদি কাউকে না পায়, সব দিকে কাছে তোমাকে পেয়েছে, ফলে তোমার উপর আবেগ সৃষ্টি করবে, মেঘটা ঋণাত্মক করে নিচের দিকে নামা, মেঘ থাকা অবস্থাতে এমনি পরিষ্কার নির্মল বাতাসে কোনো বলে তুমি যাও, পুরো ফুর্তি করতে করতে যাও রাস্তায়, কিন্তু যখনই মেঘ থাকবে এবং মেঘ তো দেখছো বিদ্যুৎ চমকাইছে, তার মানে নিম্নচাপের মেঘ নয়, সমান্তরাল নয়, তার মানে আপ ডাউন মেঘ বটে, উপর দিকে উপর নিচে বাবু হচ্ছে, ঝড়টা মেঘ ঝড় বলে হয়, মেঘ ঝড়টা উপর দিকে যখনই ডাউন হবে তখনই উপর দিকে কি বলছি, ধনাত্মক আধানগুলো ক্যাচ করবে, কোথায় পেয়েছে ধনাত্মক আধান? বাতাস থেকে, মেঘে মেঘে ঘর্ষণ হলো, আর ঋণাত্মক আধান কোথায় পেয়েছে? বাতাস থেকে, ঋণাত্মক আধানগুলো নিয়ে ও আবেগ সৃষ্টি করছে ভূপৃষ্ঠের কোনো একটা কাছের এলাকায়, এবং নিজের অ্যাকচুয়াল চার্জ হয়েছে, এইটাই ওর চার্জটা বোঝাচ্ছে, এই মাইনাসগুলো আরো করে নেমে গেল নিচের দিকে, সব একসাথে এক গাদা মাইনাস নেমে যাবে, একেবারে আবেগ সৃষ্টি করছে, চড়ান করে নেমে যাবে, আর তার ফলে বায়ুটা গরম হয়ে যায়, বায়ু গরম হলে জলনাঙ্কের উপরে চলে যায়, বায়ুটা ভাস্বর হয়ে যায়, বায়ুটা ভাস্বর, ফলে কি হয় তখন লাইট ফ্লাশ করে, লাল লাইট আমি দেখতে পাবো, লাল লাইট দেখতে পাবো। অ্যাকচুয়াল লাল লাইটের কারণ কি বললাম, বাতাসটা গরম হয়ে জলনাঙ্কের উপরে চলে যায়, তখন বাতাসটা চলে যায়, আর কি হয় তাহলে শব্দটা কেন শব্দটা হয়েছে, এবার বাতাসটা যখনই গরম হয়েছে, বাতাসটা কি হয়েছে, গরম হয়ে হালকা হয়ে উপর দিকে উঠে গেছে, তখন অন্য জায়গা থেকে বাতাস চলে এসেছে, আর শব্দের কম্পন হয়েছে, শব্দের ভাইব্রেশন হয়েছে, তার ফলে এই নিম্নচাপের ফলে বাতাস কমে গেছে, ফলে শব্দের তাড়াতাড়ি কোনো শব্দ বাতাস চলে এসছে ওখানে, আর বাতাস চলে আসার ফলে অনুনাদের সৃষ্টি হয়েছে, আর তারপরে আওয়াজটা 3-4 মিনিট পরে আগে আলোটা চলে এসেছে, কারণ আলোর গতিবেগ বেশি, বাতাসের গতিবেগ 332 মিটার পার সেকেন্ড, আর আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, সবাই জানো যে কোনো বিকিরণের, আর আলো শব্দের গতিবেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, তাহলে কে আগে আসবে? আলোটা আগে আসছে, ওই জন্য আগে আলোটা চলে আসছে ঝট করে, তার দেখবে 2-3 মিনিট পরে হয়েছে, 2-3 সেকেন্ড পর, এটাও প্রশ্ন পড়ে যে বজ্রপাতের 2-3 সেকেন্ড পরে কেন শব্দ শোনা যায়, তুমি বলবে সব আলোর গতিবেগ বেশি, আর শব্দের গতিবেগ তো 332, আলোর গতিবেগ 3 × 8 অত মিটার পার সেকেন্ড, যে কোনো বিকিরণের গতিবেগ এটাই, বিকিরণের গতিবেগ কোথাও চেঞ্জ হবে না, এইসব কথাবার্তা।
ফলে এই যে 4 লক্ষ যে ভোল্টেজ এয়ারপোর্ট কি হয়েছে, এক গাদা মাইনাস নেমে গেল পৃথিবীতে। তাহলে এক গাদা মাইনাস পৃথিবীতে যখনই নেমে গেল তখনই আরো ঘুরে পৃথিবীতে ঋণাত্মক হয়ে গেল, আর উপরটা ধনাত্মক হয়ে গেল। তাহলে এই ধনাত্মক ঋণাত্মক আরো মেঘ কেটে গেল। তাহলে মাঝে মাঝে মেঘ হয়ে এই মেঘ যতবার হবে না, বিদ্যুৎ যতবার চমকাবে, মনে হয় ওটা চার্জ হয়েছে। মেঘটা কি হয়েছে, চার্জ হয়েছে। এই কিসের চার্জ, এই 4 লক্ষ ভোল্টেজ মেনটেন করছে সবসময়। আর তারপরে বিদ্যুৎ তরঙ্গ তো আমার এখনো চলছে, পরিষ্কার আকাশ বাতাস, তখনও কিন্তু কারেন্ট প্রবাহ হয়েছে বায়ুমণ্ডলে। কেন কারেন্ট প্রবাহ হয়েছে, ওই 4 লক্ষ ভোল্টেজ। বুঝার চেষ্টা করছে, উপরের আকাশের সঙ্গে ভূপৃষ্ঠে 4 লক্ষ ভোল্টেজের তফাৎ থাকে। আর মাঝে মাঝে মেঘ হয়ে বিদ্যুৎ চমকায় আর করে বজ্র করে এই ঊর্ধ্বাকাশ আর ভূপৃষ্ঠের বাতাস এলাকাটা নিজেরা রিচার্জ হয়েছে। এটা চার্জ হিসেবে চার্জ হয়েছে। এবার তুমি বলবে ডেলিতে ঝড় পড়লো, ডেলি কোথাও না কোথাও ঝড় হয়েছে, পুরো মেঘটা তো কানেকশন আছে, পুরো বায়ুমণ্ডল তো কানেকশন আছে পৃথিবীর পর। 40,000 তো ঝড় বৃষ্টি হয়েছে প্রতিদিন, কোথাও না কোথাও ডেলি চার্জ হয়েছে। আর এই চার্জটা ব্যান্ডের রেখেছে, ফলে তোমার এই 4 লক্ষ যে ভোল্টেজ, সেই 4 লক্ষ ভোল্টেজ বরাবর বজায় দিচ্ছে। যখন এই ভোল্টেজ কি হয়েছে, যখনই এই প্লাস গুলো, এই প্লাস কারেন্ট চলছে, ডেলি কারেন্ট চলছে, প্রতিদিন কারেন্ট চলতে এই ভোল্টেজের তো তফাৎ হতে পারে। কিন্তু এই মেঘ হয়ে আবার মাইনাস গুলো নিচের দিকে ঝট করে নিয়েছে, ফলে কিছুদিন তো আবার সেই মাইনাস গুলো উপর থেকে প্লাস নামছে, ফলে কারেন্ট প্রবাহ চলছে। এবার তুমি সেট কিসে থাকি, সেট ঘরে। সব সময় বলছি, বাইরে যখন 1 ঘন্টা বিদ্যুৎ চমকাবে, 2 ঘন্টা বিদ্যুৎ চমকাবে, এই মেঘলা 2 ঘন্টা বেশি থাকে না। নিম্নচাপ তো সারাদিন হবে, নিম্নচাপে বিদ্যুৎ চমকাবে না, কারণ নিম্নচাপ বায়ুমণ্ডলকে কোনোভাবে প্রবাহিত হয়েছে, বললাম সমান্তরাল ভাবে প্রবাহিত হয়েছে। আপ ডাউনের প্লাস মাইনাস মেঘ সৃষ্টি হচ্ছে না, প্লাস মাইনাস মেঘ সৃষ্টি হবে ঝড় মেঘ, যেটা আপ ডাউন হচ্ছে উপরে। ফলে তোমার তখন 2 ঘন্টা নিরাপদে থাকা ভালো, যদি আর্জেন্ট কিছু কাজ না থাকে। নাহলে তুমি 4 চাকার ভিতরে যাও, খোলা বারান্দা তো ক্ষতি, জানলা খোলা থাকলেও রে আসতে পারে তোমার ভিতরে। মোবাইলে তুললে কিচ্ছু হবে না, মোবাইলে কথা বললে কিছু হবে না, ল্যান্ডফোনে ক্ষতি আছে। ধাতব যে কোনো জিনিসে ক্ষতি আছে, ধাতুর তৈরি। ধাতু কি করে, ধাতু সবসময় ইলেকট্রন ত্যাগ বৃদ্ধি করছে। ফলে ইলেকট্রন এই মাইনাস ইলেকট্রনটাকে লিভার বিরাট চাহিদা আছে ধাতু, সেই জন্য মাইনাস ইলেকট্রনটাকে ধাতুতে ক্যাচ বেশি হয়। ধাতু কোনো জিনিস থেকে নিরাপদ দূরে থাকতে হবে। আর এই টিভি রেডিও এলা দূরত্ব আর বজ্র নিরোধক আমরা মাঝে মাঝে 4 তলা দালান করে দিই, তাহলে 4 তলা দালানটার উপর আবার সৃষ্টি করার চান্স বেশি আছে, কারণ ওটা হাইট দিয়ে সব দিকে যেন ভূপৃষ্ঠ হাইট। তখন কি হবে, এইটার থেকে বিপরীত ধরান আমরা কি করি, একটা বজ্র নিরোধক লাগাই দিই, আর ওটা তার দিয়ে মাটিতে 3-4 ফুট 5 ফুট পুঁতে দিই। ফলে কারেন্টটাকে সবসময় এই কি করে একটা এখানে আমি নেগেটিভ তড়িৎ সৃষ্টি করি, ফলে নেগেটিভ বিকর্ষণ হয়, ফলে এইখানে এই এলাকাটার বজ্র পড়ার কোনো চান্স থাকে না। এইসব কথাবার্তা মোটামুটি এইভাবেই আমরা বজ্রপাত সম্বন্ধে ধারণা পাইলাম। আর এই মাইনাসে চার্জ থাকে না বলেই আমরা বজ্র নিরোধকটা লাগাই। ঠিক আছে।